আজকে আমরা আলোচনা করব কিছু ঐতিহাসিক প্রবন্ধ। প্রবন্ধ তো আমরা অনেক, কিন্তু এখানে যে সমস্ত প্রবন্ধগুলো আছে সেটা কিন্তু একটু গতানুগতিক যে প্রবন্ধগুলো তার থেকে একটু আলাদা। ইতিহাস বা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বা ঐতিহাসিক ব্যক্তিদের দ্বারা যে সমস্ত ঐতিহাসিক প্রবন্ধ রচনা করা হয়েছে, এইটা কিন্তু শুধুমাত্র সেই প্রবন্ধগুলো না, এছাড়াও অবশ্যই অনেকটাই আছে, কিন্তু একটু ছোট করে আমরা কিন্তু এটা আলোচনা করার একটা চেষ্টা করলাম। অবশ্যই এখানে যে প্রবন্ধগুলো আছে এর থেকে অনেক বেশি, সংখ্যায় তো আর গুণে শেষ করা যায় না। তো এখানে আনকমন বা নতুনত্ব যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা তুলে ধরলাম। এর মধ্যে কিছু কিছু তোমাদের পরিচিত নামও পাবে, আবার কিছু কিছু অপরিচিত নামও তোমরা কিন্তু পেয়ে যাবে। নমস্কার, আমার নাম শুভজয় রায়। আমি আজকে কিন্তু তোমাদের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো যাই হোক, চলে আসি আমরা ক্লাসে। কি বলছে, জীবনের ঝরা পাতা, এই যে প্রবন্ধ, এখানে কিন্তু সরলা দেবী চৌধুরানীর কিন্তু এটা লেখা, ঠিক আছে। এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ঝরা পাতা নামেও কিন্তু আসে। এটা না, যদি ঝরা পাতা আর অন্য নাম যদি দেয় তখন তোমাদের কনফিউশন হবে, এটা কিন্তু অবশ্যই না। ওই কারণে আমি বলে দিচ্ছি ব্যাপারটা। জীবনের ঝরা পাতা এবং ঝরা পাতা দুটো কিন্তু একই, ঠিক আছে। সরলা দেবী চৌধুরানীর লেখা এটা। জীবনের ঝরা পাতা বা ঝরা পাতাটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর কিন্তু একটা আত্মজীবনী, ঠিক আছে। এরকম পরীক্ষা আসতে পারে যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, তাহলে কিন্তু জীবনের ঝরা পাতা। তারপরে ভারতবর্ষে যখন রেল তৈরি হচ্ছে, মানে রেলপথ আবিষ্কার হচ্ছে বা প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু রেল কিন্তু খুব এক্সাইটমেন্টের একটা বিষয় ছিল ভারতীয়দের কাছে। তো সেখানে কিন্তু রেলে ভ্রমণ করে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হচ্ছে, এরকম কিন্তু বিষয় কিন্তু ছিল। সেটাকে কেন্দ্র করে কিন্তু রেল ভ্রমণের প্রাচীন চিত্র বলে একটা কিন্তু প্রবন্ধ রচনা করা হয়েছিল চিন্তাহরণ চক্রবর্তীর দ্বারা। তো চিন্তাহরণ চক্রবর্তী যে ছিলেন, তিনি কিন্তু রেল ভ্রমণের প্রাচীন চিত্র নামক কিন্তু একটা প্রবন্ধ কিন্তু লিখেছেন। এটা হচ্ছে ঐতিহাসিক প্রবন্ধ। এর পরবর্তীতে ৩ নম্বর আমরা দেখতে পাচ্ছি কি, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা। কি? পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা। এই পল্লী গ্রামগুলো যে ছিল সেই সময়, সেই জায়গাগুলোতে যে সাধারণ জনগণ, ঠিক আছে, সেই সাধারণ প্রজা, সাধারণ জনগণ, তাদের জীবনযাত্রার কতটা দুর্বিষহ হয়ে পড়েছিল ব্রিটিশ শাসনের ভারতবর্ষে আসার পরে, যে ওই অবশিল্পায়ন যখন হচ্ছে সেই সময়। তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এটা লেখা অক্ষয় কুমার দত্তের, ঠিক আছে। তাহলে অক্ষয় কুমার দত্তের লেখা পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা। নেক্সট চলে আসি। নেক্সট কি বলা হচ্ছে, বঙ্গদেশের কৃষক। এই বঙ্গদেশের কৃষকের রচনাকারকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপটে কিন্তু লেখা বঙ্গদেশের কৃষক। কৃষক দুর্ভিক্ষ, ঠিক আছে, বাংলার যে কৃষকরা ছিল এই অবশিল্পায়নের ফলে যে কৃষকদের দুরবস্থা হয়েছিল। হ্যাঁ, কেন? তার কারণ সমস্ত লোকজন এসে কৃষিকাজের সাথে মানে ভিড় জমিয়েছিল। শিল্প ধ্বংস হচ্ছে মানে কি, ওইরা যারা ছিল শিল্পীরা, তারা সবাই এসে কৃষিকাজে ভিড় জমাচ্ছিল, ফলে কৃষকদের সংখ্যা বাড়ার ফলে এদিকে কিন্তু কৃষিকাজে কিন্তু অবনতি, মানে কৃষকদের জীবনযাত্রার অবনতি দেখা যায়, কারণ কাজ হারাচ্ছে। অপরদিকে আবার কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের সাথে করার ফলে কিন্তু জমিদারদের দ্বারা কিন্তু কৃষকরাও শোষিত হয়েছিল। তো এটাই হচ্ছে বঙ্গদেশের কৃষক উপন্যাস। এই উপন্যাসে কিন্তু বঙ্কিমচন্দ্র দেখানোর চেষ্টা করেছেন। চলে আসি নেক্সট কোশ্চেন। এই যে দুরবস্থা যখনই হচ্ছে, তার মানে কি? তার মানে কৃষিকাজ কমে যাচ্ছে, মানে ওই শিল্প বিপ্লবের ফলে ভারতবর্ষে যখন অবশিল্পায়ন দেখা দিচ্ছে, তখন ভারতের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাই যে খাদ্যশস্যের পরিবর্তে আস্তে আস্তে কিন্তু এই মহাজনরা যখন জমিদারিগুলো কিনে নেওয়া হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হয়েছিল, যে জমিদার কিনে নেওয়া হতো, মানে জমিদারিগুলোকে কিনেও নেওয়া হতো, যে নির্দিষ্ট টাইমে যদি কেউ না তার রাজস্ব পরিশোধ করতে পারে, তাই সূর্যাস্ত আইন অনুযায়ী, তাই তো। তো এবার সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে অনেক এমন মহাজন ছিল যারা কিন্তু টাকা দিয়ে ওই জমিদারি, নিলাম হওয়া যে জমিদারি সেগুলো কিন্তু কিনে নিয়েছিল। যার ফলে তারা কিন্তু খাদ্যশস্য উৎপাদন কমিয়ে দিয়ে বা না করে, যেহেতু ব্যবসায়ী লোক, ব্যবসার উন্নতির দিকে লক্ষ্য রেখে কিন্তু অর্থকরী ফসল কিন্তু চাষ করা শুরু করেছিল, যার ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মন্বন্তর দেখা দিয়েছিল বাংলাতে। তো সেই মন্বন্তরকে কেন্দ্র করে কিন্তু অক্ষয় কুমার মৈত্রী কিন্তু এই উপন্যাসটা রচনা করেছিলেন, ঠিক আছে, মন্বন্তর। এখানে মন্বন্তরের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এছাড়াও আমরা বাংলাতে, উড়িষ্যাতে অনেক মন্বন্তর দেখেছি, তো সেগুলো তো অন্য অন্য বিষয়। এবার চলে আসি আমরা 6 নম্বরে, অন্ধকূপ হত্যার রহস্য নির্ণয়। এই যে অন্ধকূপ হত্যা, হলওয়েল বলে একজন ব্যক্তি, হ্যাঁ, ইংরেজ, তিনি বলছে যে সিরাজদৌল্লা যখন কলকাতা আক্রমণ করেছিলেন, তখন কিন্তু সেই কলকাতাতে অনেকজন ব্রিটিশদেরকে একটা ছোট ঘরে, ঠিক আছে, একটা ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। এই বন্দি করে রাখার ফলে তারা কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এটা হচ্ছে হলওয়েলের বক্তব্য। অপরদিকে আবার অ্যানি বেসান্ট যে আছেন, তিনি আবার বলছেন না, এটা একদম ভুল, কারণ যে হলওয়েল যে মাপটা দিয়েছেন, যে 14 ফিট আর 14 ফিট 10 ইঞ্চি, এই যে মাপ, ঠিক আছে, এটা কিন্তু একদম হিসাব করে ঠিক না। মানে এখানে ওই 144 না 42 যে সংখ্যাটা বলা হয়েছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি হাঁটবেই না অতজন ওখানে। ফলে এটা মিথ্যা কথা বলেছে, অতিরঞ্জিত করে বলা হয়েছে নবাবকে এখানে।
খারাপভাবে দেখানোর জন্য, প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। তো এই কথাটা, তো যাই হোক, এই আলীনগরের সন্ধি টন্ধির কথা এখানে বলা হয়েছে। তো মোদ্দা কথা, তো এই যে ঘটনাটা, যে এতজনকে ব্রিটিশদেরকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, এই ঘরের মধ্যে বন্ধ করে রেখে, তো সেটাই বলা হচ্ছে যে এই হত্যার রহস্য নির্ণয়, এটা ঘটনাটা কি, ঠিক আছে। এটা হচ্ছে অক্ষয় কুমার মৈত্রের কিন্তু লেখা অন্ধকূপ হত্যা রহস্য নির্ণয়। 7 নম্বরে বলা হচ্ছে যে কি 7 নম্বরে সিরাজউদ্দৌলা, অক্ষয় কুমার মৈত্র তিনি ঐতিহাসিক আর একটা প্রবন্ধ রচনা করেছেন যার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলাটা কি আছে, সিরাজউদ্দৌলার মাধ্যমে বলা হচ্ছে কি যে বাংলার যে নবাব, সিরাজউদ্দৌলাটা গুরুত্বপূর্ণ কেন, কারণ সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে পরাজয়ের পর থেকেই কিন্তু বাংলাতে কিন্তু নতুন কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট বা নতুন পট পরিবর্তন কিন্তু হয়েছিল, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ক্ষমতা এসেছিল, সেই কারণে সিরাজউদ্দৌলা কিন্তু ভারতবর্ষের সেটা গুরুত্বপূর্ণ নাম। আর এই সিরাজউদ্দৌলা সম্পর্কে একটা ঐতিহাসিক রচনা করেছিলেন হচ্ছে অক্ষয় কুমার মৈত্র। তারপরে যেটা ওয়ান অ্যান্ড অনলি বর্গী হাঙ্গামা, এই বর্গী হাঙ্গামা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা যদুনাথ সরকার রচনা করেছেন, ঠিক আছে। বর্গী হচ্ছে সাধারণত এক ধরনের সৈন্য, ঠিক আছে, বা বাহিনী, যাদের কাজ কি ছিল, যারা ছিল মারাঠা, ঠিক আছে। আমরা মারাঠা সাম্রাজ্য জানি, মারাঠাদের একটা গোষ্ঠী ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে বর্গী। তাদের বর্গী তারা কি করতো, তারা অন্যান্য পার্শ্ববর্তী যে রাজ্যগুলো ছিল, রাজ্য ঠিক না, তখনকার দিনে দেশ বলা হতো, তো সেই দেশগুলোতে গিয়ে কিন্তু তারা আক্রমণ চালাতো, অতর্কিতে আক্রমণ করতো এবং সেখানে যা যা পেতো সমস্ত কিছু লুটপাট করতো। তো সেই দুর্ধর্ষ কায়দায় তারা বিষয়টা করতে জন্য সবাই কিন্তু, সমস্ত জনগণও কিন্তু এর প্রতি মানে ভয়ে ভীত হয়ে থাকতো। তবে তাদেরকে কিন্তু এই স্বরদেশমুখী নামক একটা কর ছিল, সেই করটা দিলে তারা কিন্তু সেই জায়গা কিন্তু আর আক্রমণ করতো না। তো যাই হোক, এরকমই মারাঠাদের মধ্যে কিন্তু এই বর্গী, মারাঠাদের একটা সৈন্যবাহিনী গোষ্ঠী ছিল, মানে সৈন্যবাহিনী ছিল, যেটাকে বলা হতো বর্গী, যাদের কাজই ছিল পার্শ্ববর্তী জায়গাগুলোকে আক্রমণ করা, ঠিক আছে, আর সেখান থেকে সম্পদগুলো লুটতরাজ করা। শুধুমাত্র সম্পদই না, সমস্ত কিছু কিন্তু তারা লুটতরাজ করতো, ঠিক আছে, যাকে পেতো তুলে নিয়ে চলে যেত, এরকম কিন্তু ব্যাপারটা ছিল। তো এটা কিন্তু একটা অত্যাচারী মূলক একটা ব্যবস্থা ছিল। তো যাই হোক, তো এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত তথ্য পাই গঙ্গারাম, যে গঙ্গারামের কিন্তু মহারাষ্ট্র পুরাণ বলে একটা গ্রন্থ আছে সেখান থেকে, ঠিক আছে। গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ থেকে আমরা কিন্তু তথ্যটা পাই। এখানে কি বলা হয়েছিল গঙ্গারামের তরফ থেকে, যে নরনারী রাস্তায় মানে পথে ঘাটে যত নরনারী ছিল সবাইকে তুলিয়া নিয়ে চলিয়া গেল, এরকম ধরনের কিন্তু রচনাগুলো ছিল। তোমরা দেখতে পারো গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ বলে একটা রচনা, সেখানে বর্গী হাঙ্গামার কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে। আলীবর্দী খাঁ যখন ছিলেন আমাদের বাংলাতে নবাব, তো বাংলার নবাব, তখন কিন্তু এই বর্গী আক্রমণটা বেশি পরিমাণ হয়েছিল এবং আলীবর্দী খাঁ নিজের দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য এই কর দিতে কিন্তু, এই স্বরদেশমুখী কর দিতে কিন্তু শিকার হয়েছিল। তারপরে কিন্তু এই বর্গী হাঙ্গামাটা সম্পূর্ণ বন্ধ না হলেও অনেকটা পরিমাণে কিন্তু বন্ধ হয়েছিল। তো এটা হচ্ছে বর্গী হাঙ্গামা সম্পর্কে রচনা করেছেন কে, যদুনাথ সরকার, ঠিক আছে। চলে আসি 9 নাম্বার, মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয়। মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় কে রচনা করেছেন, এটাও লিখেছেন কিন্তু যদুনাথ সরকার। কেন এখানে গুরুত্বপূর্ণ, কেন মুর্শিদ কুলি খাঁ, তার কারণ মুর্শিদ কুলি খাঁ কিন্তু ঔরঙ্গজেবের সময় কিন্তু নায়েবও ছিল, পরবর্তীতে কিন্তু সুবাদারও হয়েছিল, ঠিক আছে, সদর আমিনও ছিল। তো যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল সাম্রাজ্য, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1707 খ্রিস্টাব্দের পর মুঘলদের যে সমস্ত প্রশাসক যারা বড় বড় উচ্চ পদে ছিল, তারা কিন্তু নিজের নিজের প্রদেশগুলোতে গিয়ে কিন্তু একটা আলাদাভাবে স্বাধীন সাম্রাজ্য বা রাজ্য কিন্তু গঠন করেছিল। এর মধ্যে বাংলার কিন্তু নবাবী, যে বাংলার নবাবীরাও কিন্তু এই গঠনটা করেছিল, ঠিক আছে। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয়। যেহেতু বাংলাতে মুর্শিদ কুলি খান নিজে স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেছেন, সেই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই। চলে আসে এবার যজ্ঞ ভঙ্গ, এটা কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া নামক রচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিদ্রোহে বাঙালি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বিদ্রোহে বাঙালি নামক কিন্তু একটা ঐতিহাসিক প্রবন্ধ কিন্তু রচনা করেছেন। এছাড়াও বিধবা বিবাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু প্রবন্ধ রচনা করেছেন। বিধবা বিবাহ, তার কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনটাই কিন্তু, সারা জীবন কিন্তু এই বিধবা বিবাহকে কেন্দ্র করে আন্দোলন করেছেন এবং শেষ পর্যন্ত তিনি, যাই হোক, তিনি সফলও হয়েছিলেন। তো যাই হোক, মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা উপকৃত হবে। এছাড়াও তোমাদের এই 13টা ঐতিহাসিক উপন্যাস ছাড়াও বিভিন্ন উপন্যাস আছে, তবে তোমরা একটা বিষয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসটা দেখে অবশ্যই বুঝতে পারছো এখান থেকে কতটা পরিমাণ কমন কিন্তু পাওয়া যাচ্ছে বা যেতে পারে, কারণ এখানে প্রায়ই পরিচিত সব নাম, যেগুলো পরীক্ষাতে বারবার রিপিট কিন্তু হয়, ঠিক আছে। তো এই জন্য মাথায় রেখে কিন্তু ওই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এই ক্লাসটা তৈরি করলাম, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো বিভিন্ন মক টেস্টের, ইতিহাসেরই মক টেস্ট, আর আমাদের একটা ব্লগ আছে যেটার নাম একই নাম, দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন নোটসপত্রও কিন্তু ওখান থেকে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ফেসবুকে আমাদের একটা পেজ আছে যার নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্নভাবে হেল্প পাবে। আর আমাদের যে চ্যানেল দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং, এই চ্যানেলের কিন্তু যে কমিউনিটি সেকশন আছে, সেখানে কিন্তু গিয়ে তোমরা কিন্তু সেখান থেকেও কিন্তু মক টেস্ট কিন্তু অবশ্যই দিতে পারো। এখানে আমরা প্রতিদিন কিন্তু
শর্ট কোশ্চেন কিন্তু আস্তে আস্তে মক টেস্ট আকারে কিন্তু দিয়ে থাকি। তো সেই বিষয়টা তোমরা সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো। অনেক কোশ্চেন দেওয়া আছে, অনেক কোশ্চেন। আর তোমাদের যদি কোনো রকমের কোনো ক্লাস বা কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের কিন্তু এই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে অবশ্যই কিন্তু জানাবে। আর একবার দেখলে কিন্তু এগুলো মুখস্থ থাকে না, সেই কারণেই মোটামুটিভাবে একটু ব্যাকগ্রাউন্ডগুলো বলে দিলাম। তো যাই হোক, তো একবার দেখলে হবে না, প্রথমবার দেখবে নর্মাল, তারপরে যখন দেখবে তখন কিন্তু এগুলোকে স্পিডটাকে বাড়াবে। হ্যাঁ, 2x বা 1.5x যেমন যতটা তোমাদের সম্ভব বাড়িয়ে নিয়ে স্পিড বাড়িয়ে কিন্তু এটা বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কেন, এগুলো কিন্তু শুনে শুনেই কিন্তু মনে রাখতে লাগবে। কারণ কি, একবার দুবার যদি পড়ো মনে থাকবে না, থাকবেই না 100%। কিন্তু মনে থাকবে তখনই যখন এটা বারবার 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 কিন্তু শুনবে। তো বারবার তো এত টাইম নষ্ট করে শোনা সম্ভব না। তো প্রথমবারটা একদম নর্মাল স্পিডে শুনলে বা দেখলে, পরবর্তীতে আর দেখার দরকার পড়বে না। পরবর্তীতে জাস্ট শুধুমাত্র ভিডিওটা খুলে কি করতে হবে, স্পিডটাকে বাড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে চালিয়ে রাখতে হবে যে কানে যেন শব্দটা আসে। ব্যাস, তাহলে দেখবে এরকম যখন 5-7 বার 10 বার যখন শুনবে তখন দেখবে কিন্তু এটা কিন্তু তোমাদের মনে থেকে গেছে। আমি যখন নিজের জন্য যখন পড়াশোনা আগে যখন করতাম, মানে পরীক্ষায় পাশ করার জন্য, ঠিক আছে, এরকম টাইপের কিন্তু দেখবে ওই সময় কিন্তু যে একই পড়া যতবার পড়েছি ততবার কিন্তু নিচে আমি সিগনেচার করে করে রেখেছি। দেখতাম পরে যে কোন ডেটে আমি কতবার পড়েছি ওই পড়াটা। কমপক্ষে 10 বার পড়তে হবে, এটা একটা নিয়মই আছে। কমপক্ষে 10 বার একটা পড়া যখন পড়বে তখন দেখবে ওই পড়ার আর কিছু থাকে না মনে রাখার মতো, ওই এমনি মনে থাকবে, ও দেখলেই মনে চলে আসবে, এরকম ব্যাপার। তো ওই জিনিসটাই তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। ওটা একটা অভ্যাস, একদিনে হবে না। আশা করি তোমরা বারবার বারবার দেখে এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। থ্যাংক ইউ।